সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজ পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাসায় থেকে, ঘরে থেকে করোনাকালীন সময়টা তোমরা পার করছো। আমিও আছি ভালো, তোমরা দেখতেই পাচ্ছ বাসায় আছি, বোঝা যাচ্ছে সেটি শরীরের ঊর্ধ্বাংশ দেখে। এই সময়ে প্রত্যেকটা মানুষের প্রতিটি কাজ জেনে রাখা জরুরি। এমনকি এই নরসুন্দরের কাজও আমাদের নিজেদেরকে করতে হয়। আশা করি এই অনলাইন ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। রাজবাড়ী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এই করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেইভাবেই আমি এই বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস পরিচালনা করতে এসেছি। একাদশ শ্রেণীতে তোমাদের যে বিষয়গুলো আমরা পড়িয়েছি সেই বিষয়গুলো আলোচনা আমরা এই দ্বাদশ শ্রেণীতে করব না। ব্যাকরণে তোমরা জানো, বাংলা ব্যাকরণে 6টা অংশ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে শব্দ গঠন। এই শব্দ গঠনে 3টি বিষয় আছে: উপসর্গ, প্রত্যয় এবং সমাস। আমরা আজ উপসর্গ, প্রত্যয়, সমাস, আমরা এই শব্দ গঠন অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি সমাস আজ আলোচনা করব। আশা করি এই অনলাইন ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তোমরা জানো শব্দ গঠন নানান প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়। শব্দ গঠনের কিছু প্রক্রিয়া বা উপায় আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টি: উপসর্গ, প্রত্যয়, সমাস এবং সন্ধি। এর বাইরেও শব্দ গঠনের উপায় আছে, যেমন বিভক্তি যোগে শব্দ গঠিত হয়, কখনো কখনো দ্বিরুক্ত শব্দ যোগেও শব্দ গঠিত হয়। শব্দ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যয়। এরপরেই যদি আমরা বলি সেটি সমাস। এখন তোমরা বিভিন্নভাবে শব্দ শিখেছ, যেমন গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ এবং উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গঠন অনুসারে শব্দ 2 প্রকার: মৌলিক এবং সাধিত শব্দ। মৌলিক এবং সাধিত শব্দ, আসলে শব্দ গঠন যে চ্যাপ্টার, সেখানে এই সাধিত শব্দ যেভাবে গঠিত হয় সেই বিষয়গুলো সেখানে আলোচিত হয়। এখন সমাসের প্রক্রিয়ায় কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হয় তোমরা একটু লক্ষ্য করো। সমাস কি এ ব্যাপারে তোমাদের সবারই মোটামুটি ধারণা আছে, তোমরা মাধ্যমিক শ্রেণী পর্যন্ত এটি শিখেছ। সমাস যদি আমরা বলি, প্রথমেই বলতে হবে সমাস শব্দ গঠনের একটা প্রক্রিয়া, যার অর্থ সংক্ষেপণ। তাহলে এই যে সংক্ষেপণ কথাটি আমি বলেছি, কিসের সংক্ষেপণ? শব্দের বা পদের সংক্ষেপণ। তাহলে সমাসের প্রক্রিয়ায় কি হয়? 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হয়। এই যে 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত সমাস। এখন তোমরা একটু লক্ষ্য করো, আমি একটি উদাহরণ লিখছি। যেমন
লক্ষ্য করো, মোটর চালিত গাড়ি সমান মোটর গাড়ি। এখন আমরা যখন কথাবার্তা বলি তখন এই শব্দটি যখন আমরা প্রয়োগ করব মোটর গাড়ি, সেটি শ্রুতিমধুর হবে। এই তিনটি শব্দ মিলে এখানে একটি হয়েছে, অর্থাৎ এক পদে পরিণত হয়েছে। এই এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। এখন সমাস তোমাদের অনেকের কাছে একটু দুরূহ মনে হয়, সেটি হচ্ছে ভালো করে না বুঝে পড়ার কারণে। তোমরা ক্লাসটা লক্ষ্য করো, যদি বুঝে পড়তে পারো আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদেরকে একটি কথা বলি, তোমরা যারা ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই তোমাদের কাছে খাতা এবং কলম রাখবে। প্রয়োজনীয় কথাগুলো তোমরা যদি নোট করে নাও তাহলে সুবিধা হবে। তাহলে আমি আমার মূল আলোচনায় যাই। লক্ষ্য করো, মোটর চালিত গাড়ি সমান মোটর গাড়ি। সমাস বুঝতে হলে আমাদেরকে কয়েকটি সমাসের পরিভাষা আছে, সেই পরিভাষাটা বুঝতে হবে। তোমরা সেটা জানো, সমস্ত পদ, এটার আরও নাম আছে, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, তারপরে সমসমান পদ, ব্যাস বাক্য, এবার পূর্বপদ, নিচে চলে যাচ্ছে পরপদ বা একটু ইয়ে হয়ে গেল, পরপদ বা উত্তর পদ। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝতে না পারি তাহলে কিন্তু সমাস বোঝা যাবে না। এখন সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি, সমস্ত পদ, যেখানে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়েছে। এই জন্য এটাকে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদও বলা হয়ে থাকে। এখন তোমরা লক্ষ্য করো, এই কথাগুলো আমরা একটু আলোচনা করব সংক্ষেপে। সমস্ত পদ কি? তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে যে পদে সমাস হয়েছে সেটা যে এক পদে পরিণত হয়েছে সেটাই হচ্ছে সমস্ত পদ। এজন্য এটাকে বলা হয় সমাস নিষ্পন্ন পদ। আচ্ছা, তাহলে আমি এখানে দেখাই, এটা হচ্ছে সমস্ত পদ। আর ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে যে যে পদে সমাস হয় এটার সমষ্টিকে ব্যাস বাক্য বলা হয়। এটাকে ব্যাস বাক্য বলে, বিগ্রহ বাক্য বলে বা সমাস বাক্য বলে। আমরা বলতে পারি সমাসের প্রক্রিয়ায় ব্যবহৃত বাক্যটি হচ্ছে ব্যাস বাক্য। এখন এটা হলো ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে, যেমন এখানে তিনটি পদ আমি লিখেছি, একটা হচ্ছে মোটর, আর একটা চালিত, আর একটা কি গাড়ি। এর প্রত্যেকটি হচ্ছে সমসমান পদ। সমাস বুঝতে হলে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা থাকতে হবে। এবার আমরা লক্ষ্য করি, এই যে মোটর গাড়ি, লক্ষ্য করো এই মোটর গাড়ি শব্দটিতে মোটর হচ্ছে পূর্ব পদ আর গাড়িটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। সাধারণত আমরা পরপদ বলি। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সমাসের যে ভাগগুলো আছে, বিভাজনগুলো আছে, সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। এবার আমরা একটু আলোচনায় যাব। তার আগে একটা কথা বলে রাখি তোমাদের, যে সমাস থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকবে। আমি কিন্তু এখানে লিখেছি সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে তোমরা নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছো ব্যাস বাক্য হয়ে আছে, এটি ব্যাস বাক্য। সমাসের নাম কিন্তু আমি এখানে এখনো বলিনি। পরীক্ষায় এই মোটর গাড়ি শব্দটি দেওয়া থাকবে, এটা সমস্ত পদ, এটি দেওয়া থাকবে প্রশ্নে। তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে, তারপরে সেটি কোন সমাস
সেটি লিখতে হবে। তাহলে কোন সমাস সেই আলোচনাগুলো আমরা পরে আসছি। এখানে মোটর পূর্বপদ, গাড়ি হচ্ছে পরপদ বা উত্তরপদ। সমাসের প্রক্রিয়ায় মূলত এই পূর্বপদ এবং পরপদ এটার অর্থের প্রাধান্য বা কোন পদ বসে সেটার উপরে নির্ভর করে সমাসটি কোন সমাসের অন্তর্গত হবে। এখন স্বাভাবিকভাবে তোমরা জানো সবাই যে সমাস হচ্ছে 6 প্রকার। সমাস 6 প্রকার, কিন্তু সমাস মূলত 4 প্রকার। আমাদের 4 প্রকার শেখার দরকার নেই, আমরা 6 প্রকারই শিখব। কারণ যখন আমরা সমাসের নাম লিখব সেখানে আমাদের 6 প্রকার সমাস এবং এর বাইরেও কয়েকটা অপ্রধান সমাস আছে, সে সমাসের নামগুলো লিখতে হবে। তারপর আমি একটু বলে রাখি, বিশেষ করে দ্বিগু এবং কর্মধারয় সমাস এটি মূলত তৎপুরুষ সমাসের অন্তর্গত। সেই হিসেবে মূলত আমরা যে 4 প্রকার বলি, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। এখন আমরা একটু লিখি, প্রকারভেদটা তোমরা একটু খেয়াল করো। বানানটা খুব ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব, এই বানানটা আমাদের খুব ভুল হয়। দয় বফলা, দন্ত নয় দয় বফলা, দ্বন্দ্ব সমাস। তারপরে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব। বানানগুলো খুব ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব বানান ছেলেমেয়েরা ভুল করে, একটা খেয়াল। দয় বফলা, দন্ত নয় দয় বফলা, কর্মধারয়, ধারয় নয় ধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব। এখন এই নামকরণগুলো হয়েছে কেন? এই পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্যের উপরে। এটি খুব ইম্পর্টেন্ট। এটি যদি তোমরা ভালো করে ধরতে পারো তাহলেই কোনটি কোন সমাস সেটি তোমরা বুঝতে পারবে। দেখো, এই দ্বন্দ্ব সমাস পূর্বপদ পরপদ লিখেছি, এটি খেয়াল করবে। তোমাদের আবার বলি আমি, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, এর প্রত্যেকটি সম্পর্কে তোমাদের যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু সমাস ভালো করে বুঝতে পারবে না। এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের বা উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকে। এবার একটু তোমাদের আমি কথা বলি। এই দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, মূলত এই 3টি পদেই পরপদের অর্থ প্রাধান্য বজায় থাকে। তোমরা কোনো কোনো বইয়ে দেখবে, কিছু বই লেখা আছে যে দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য বজায় থাকে, কিন্তু তাহলে মূলত পরপদের অর্থই প্রাধান্য পায়। এই বহুব্রীহি সমাস এটা হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের পুরো উল্টো। কিভাবে? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকে, আর বহুব্রীহি সমাসে বলা হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ এ দুটোর কোনোটিকে না বুঝি, তবে এ দুইয়ের সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় অর্থ বোঝায়। আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য বজায় থাকে। এখন আমরা একটা একটা করে সমাস করব। দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এর বাইরে কিছু অপ্রধান সমাস আছে। কিছু অপ্রধান সমাস আছে। তাহলে আমরা এটাকে ধরবো প্রধানত। অপ্রধান সমাস আছে, তার মধ্যে অলুক, প্রাদি, নিত্য, নং অথবা নয়অর্থক। আরেকটা সমাস আছে, তোমরা হয়তো নাম শুনেছো, সুপসুপা। আরেকটা আছে উপপদ। এই সমাসগুলো যদি আমরা অপ্রধান সমাস বলেছি, কিন্তু এই অলুক, নং,
বা নয়ার্থক, সুপসুপা এবং উপপদ, এগুলো মূলত এই সব সমাসের মধ্যেই আলোচিত হয়। যেমন অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে, নং তৎপুরুষ আছে, নয়ার্থক বহুব্রীহি আছে। সুপসুপাটা মূলত তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে, উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে। তাহলে এইগুলো তোমাদের কিন্তু আলাদা করে ভাগ না করে পড়লেও চলবে, তবে এই দুটো সমাসের ক্ষেত্রে নাম লিখতে হবে। যেমন যেটা প্রাদি লিখতে হবে সমাসের নামের ক্ষেত্রে, যেটা নিত্য সমাসের নামের ক্ষেত্রে নিত্য সমাস লিখতে হবে। আর বাকি অলুক দ্বন্দ্ব হতে পারে, অলুক তৎপুরুষ হতে পারে, অলুক বহুব্রীহি হতে পারে, হ্যাঁ, উপপদ তৎপুরুষের মধ্যে পড়বে। তাহলে এবার আমরা একটা একটা করে সমাস করব, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে বিষয়টা। দেখো, খুবই মজার কিন্তু সমাসের ক্ষেত্রে আমাদের যে ভীতি, আশা করি সেই ভীতিটা কেটে যাবে তোমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দ্বন্দ্ব, আমি প্রথমেই তোমাদের বলেছি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকে। এখন নামটা দেখে তোমার মনে হতে পারে যে এটা নামটা দ্বন্দ্ব হলো কেন। দ্বন্দ্ব মানে তো আমরা জানি সংঘাত, কিন্তু দ্বন্দ্বের কিন্তু আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে মিলন। দ্বন্দ্ব অর্থ সংঘাত, দ্বন্দ্ব অর্থ মিলন। তাহলে দ্বন্দ্ব সমাসে মিলন অর্থে দ্বন্দ্ব হবে, মিলন অর্থে দ্বন্দ্ব সমাস। এখন তোমরা মাধ্যমিক শ্রেণীতে পড়েছ দ্বন্দ্ব সমাসে অনেক প্রকারভেদ আছে, হয়তো 10টা প্রকারভেদ, মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাস পড়েছ। এখানে আমাদের উচ্চ মাধ্যমিকে সমাসের নাম যখন আমরা লিখব তখন কিন্তু ওই মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব এটা লিখতে হবে না। অতএব তোমাদের জন্য এটি অনেকটা সহজ হয়ে গেল। আমরা অলুক দ্বন্দ্ব সেটি আলাদা করে লিখব, আমরা বহুপতি দ্বন্দ্ব সেটা আলাদা করে লিখব, একশেষ দ্বন্দ্ব আলাদা করে লিখব, আর সব দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে। এবার তোমরা একটু লক্ষ্য করো যে দ্বন্দ্ব সমাস, আমি কয়েকটা উদাহরণ লিখি। বাবা ও মা সমান বাবা মা। ভালো ল দিয়ে লিখলাম, ভালো ও মন্দ সমান ভালো মন্দ। ধীরে ও সুস্থে সমান ধীরে সুস্থে। দেখা ও শোনা সমান দেখা শোনা। লক্ষ্য করো, আমি এখানে কয়েকটি ব্যাসবাক্য এবং সমস্ত পদ লিখেছি। তোমরা লক্ষ্য করো এখানে বাবা মা, তাহলে দুটোই বিশেষ্য পদ। ভালো ও মন্দ বিশেষণ, ধীরে ও সুস্থ এটা আমরা এটাকে ধরব ক্রিয়াবাচক বিশেষণ, এবং দেখাশোনা ক্রিয়াবাচক বিশেষ্য। আবার একেবারে ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদ যোগেও গঠিত হতে পারে। এখন তোমরা লক্ষ্য করবে যে পূর্বপদ পরপদ, এখানে ধরি পূর্বপদ পরপদ, দুটোই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হয় বিশেষ্য হতে হবে, না হয় বিশেষণ হতে হবে, না হয় ক্রিয়া বিশেষণ হতে হবে, না হয় তোমার বিশেষণ মানে হতে হবে বা ক্রিয়াবাচক বিশেষ্য হতে হবে, এটি হতে হবে। এর বাইরে একটা বিশেষ্য একটা বিশেষণ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সেটি হবে না। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে কিছু কিছু সমস্ত পদে হাইফেন বসে, কিছু কিছু বসে না। এটা নিয়ে তো ভাববার কিছু নেই, হাইফেনের ব্যবহার এখন অনেক জায়গায় সংকুচিত করা হয়েছে। তোমরা সমস্ত পদের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে সমস্ত পদে, এই কথাটা আমার আলোচনা করা দরকার। সমস্ত পদ যেটা, এই যে এটা সমস্ত পদ, আমি ওখানে মোটর গাড়ি লিখেছিলাম একটি শব্দ, ওখানে সমস্ত পদের ক্ষেত্রে অবশ্যই সাধারণত নিরেটভাবে একটা পদে বসে একটা শব্দ হবে। যেমন লক্ষ্য করো রাজপুত্র, এখানে আমি একটি পদ পেতে নিরেটভাবে বসেছে। বাবা মা, যদি এটা আমি এখানে লিখি তাহলে এটা
হাইফেন যুক্ত হয়ে বসেছে, আবার কখনো কখনো অসংলগ্নভাবে বসে সমস্ত, সেটা কম। বিশেষ করে তোমরা দেখবে যে সোনার বাংলা, এই অলুক সমাসের বিষয়গুলো, সোনার বাংলা, এটি কিন্তু এক শব্দ হয়নি, আলাদা বসবে, কিন্তু এটি সমস্ত পদ। এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করবে। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। এখানে বাবা মা দুটোই এখানে সমভাবে প্রাধান্য পেয়েছে। আর একটা সহজভাবে লক্ষ্য করবে, এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের ও অব্যয়টি সাধারণত লোপ পায় সমস্ত পদে। এখন ও এবং আর এটি বলা হয়, ও তোমরা বইয়ে দেখবে লেখা আছে ও এবং আর লোপ পাবে, কিন্তু সাধারণত ও লোপ পায়। তোমরা জানো যে দুটো পদের সংযোগে ও বসে, আর এবং সাধারণত ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে, সাধারণত এটি বাক্যের সংযোগে বসে। তাহলে এইগুলো সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ দুটোই। এবার আমরা দুটোই মানে দুটো পদের অর্থই এখানে সমান রূপে প্রাধান্য পাচ্ছে। এবার এরকম প্রচুর উদাহরণ আছে, লাভ লোকসান, আসল নকল, নরম গরম, নানান রকম উদাহরণ আছে। তোমরা বই থেকে দেখে নিও, আশা করি ভালো মতো বুঝতে পারবে। এবার তাহলে এইগুলো আমরা দ্বন্দ্বের ক্ষেত্রে শুধু নাম দেব, শুধু দ্বন্দ্ব। লক্ষ্য করো, এবার আমি তোমাদের কিভাবে পরীক্ষায় লিখবে এটাকে প্রথমেই তোমাদের দেখিয়ে নিই। ধরো এখানে লেখা আছে, আমরা লিখব প্রদত্ত শব্দ, তারপরে এখানে লিখব ব্যাস বাক্য, তারপর লিখব সমাসের নামটা একটু সরিয়ে লিখব, কারণ অনেক ব্যাস বাক্য বড় হতে পারে, এই জন্য আমরা সরিয়ে লিখলাম, এখানে সমাসের নাম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আমি যে লিখেছি প্রদত্ত শব্দ কি, বাবা মা, হাইফেন দিয়ে বেশি দূরে দেওয়া যাবে না, এটা প্রদত্ত শব্দ, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। ব্যাস বাক্য কি লিখব, বাবা ও মা। হ্যাঁ, সমাসের নাম দ্বন্দ্ব, তাহলে এখানে শুধু দ্বন্দ্ব দিলেই হবে, মিলনার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক এগুলো কিছু দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি দ্বন্দ্ব সমাসে আরো কিছু প্রকারভেদ আছে, যেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক অপ্রধান সমাসে আমি লিখেছিলাম, অলুক অর্থই হচ্ছে যে ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পাবে না, লোপ না পেলে সেটি অলুক। তবে তোমাদের বলেছি আমি যে অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন, অর্থ প্রাধান্য বা কোন পদ বসেছে এটার উপরে নির্ভর করবে। এখন আমরা একটা উদাহরণ লিখি, এখানে লক্ষ্য করো, জলে ও স্থলে সমান কি হবে, স্থলে, এখানে হাইফেন দিয়ে দিই একটা, জলে ও স্থলে, জলে স্থলে। তাহলে তোমরা লক্ষ্য করেছো এখানে শব্দটা আছে জলে, তাহলে জলে অবশ্যই জল, এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে জলে হয়েছে। আবার এই জলে স্থলে এই বিভক্তিটা এখানে সমস্ত পদে রয়ে গিয়েছে, মানে কি লোপ পায়নি। তা লোপ না পেলেই সেটা অলুক দ্বন্দ্ব হবে। তবে অবশ্যই এই জলে স্থলে একই পদ হতে হবে। দেশে বিদেশে, দেশে ও বিদেশে সমান দেশে বিদেশে। তোমরা লক্ষ্য করছো আমি আগে ব্যাস বাক্য লিখছি, পরে সমস্ত পদ লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। যখন আমরা করব তখন এটা এপাশে চলে আসবে, শুরুতে চলে আসবে। এভাবে অনেক উদাহরণ আছে, বুকে পিঠে, বনে বাদারে, প্রচুর উদাহরণ আছে এই অলুক দ্বন্দ্ব সমাসের, খুবই সহজ, তোমরা বই থেকে একটু দেখে নিলেই পারবে। এরপরে আমরা যেটি করব সেটি বহুপদী দ্বন্দ্ব। না, হলো না। বহুপদী, এখন বহুপদী আসলে নামটা দুই পদই তো বহুপদ, কিন্তু সমাসের প্রক্রিয়া এখানে আবার দুইয়ের বেশি, তিন বা ততোধিক পদে যদি দ্বন্দ্ব সমাস হয় সেটাকে বহুপদী দ্বন্দ্ব সমাস আমরা বলবো। যেমন তেল
নুন ও লাকড়ি সমান তেল, নুন, লাকড়ি। তো লাকড়ি তো বুঝতেই পেরেছি, জ্বালানি। তেল, নুন ও লাকড়ি সমান তেল, নুন, লাকড়ি। তাহলে এখানে বহুপদী বলতে বুঝাচ্ছি, দেখো এখানে আছে কি 1 2 3টি পদ আছে। এর আগে যে উদাহরণটি আমি করেছি 2টি পদ আছে, প্রত্যেকটা 2টি পদ, কিন্তু এখানে 3টি পদ আছে। এই 3টি পদ 2 বা ততোধিক নয়, 2-এর বেশি পদ, অর্থাৎ 3 4 5 পদ মিলে যদি দ্বন্দ্ব সমাস হয় সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। এখানে তোমরা খেয়াল করবে, এখানে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, কমা দিয়ে লিখেছি। যদি 1 2 3টি পদ আছে এখানে, কিন্তু মূলত পূর্ব পদ আমরা ধরবো প্রথমটাকে। এখানে ওর আগ পর্যন্ত যেটা থাকবে কমা দিয়ে ওটাকে আমরা পূর্বপদ ধরে নেব, শেষেরটাকে আমরা পরপদ বা উত্তরপদ ধরব। যেমন আরেকটা লিখি, 4টা দিয়ে একটা লিখি, জায়গা বেশি লাগবে। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র মনে করো লিখলাম। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র, তাহলে আমরা সমস্ত পদে এটা হাইফেন দিয়ে 4টা লিখব। সেক্ষেত্রে এই পর্যন্ত আমরা পূর্বপদ ধরবো, ওটা পরপদ ধরবো। লাস্টের দুটোর মধ্যে আমরা কমা দেব, তার আগে পদ লিখব এবং তার আগে সব কমা দেব। এখানে পরীক্ষায় সাধারণত থাকলে 3টা বা 4টা, এর বেশি থাকবে না। তাহলে বহুপদী দ্বন্দ্ব আশা করি তোমরা বুঝেছো। এবার একটু ভালো করে লক্ষ্য করবে একশেষ দ্বন্দ্ব সমাস। এটি হয়তো তোমাদের কাছে একটু নতুন মনে হবে। একশেষ, উদাহরণটা লক্ষ্য করো। আমরা, তুমি, আমি ও সে। আমরা, তাহলে এখানে তুমি, আমি ও সে 3টি পুরুষই আছে। আমরা, এটা হচ্ছে সমস্ত পদ। তোমরা লক্ষ্য করো এই আমরা সমস্ত পদে পূর্বপদ পরপদ স্পষ্ট নয়, অথচ উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আমরা এখানে হয়তো আমি ধরতে পারি, কিন্তু তুমি, সে, এটার অস্তিত্ব কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে একশেষ নাম হওয়ার কারণ কি? কখনো কখনো সর্বনাম পদে যদি দ্বন্দ্ব সমাস হয় কিন্তু তার পূর্বপদ পরপদ স্পষ্ট না থাকে, অথচ উভয় পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে আমরা একশেষ দ্বন্দ্ব সমাস বলি। আবার এটিকে এই যে আমরা, তোমরা, আপনারা, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এই একশেষ দ্বন্দ্ব সমাস। আবার এটিকে কিন্তু নিত্য সমাসের মধ্যে ফেলা যায় আমরাকে। তবে উচ্চ মাধ্যমিকে সব বইয়ে তোমরা দেখবে এটাকে এই একশেষ দ্বন্দ্ব সমাসের মধ্যে দেওয়া আছে। আশা করি দ্বন্দ্ব সমাস সম্পর্কিত আলোচনা তোমরা বুঝতে পেরেছো। দ্বন্দ্ব সমাস তুলনামূলকভাবে অনেক সহজ। তোমরা শুধু মনে রাখবে নামের ক্ষেত্রে যখন সমাসের নাম লিখবে অলুক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, এটি মনে রাখবে। আর বাইরে যা আছে সব দ্বন্দ্ব সমাস লিখবে। আমরা পরেরটা নিয়ে আলোচনা করি, দ্বিগু। শেষ হয়ে দেবো আরেকটু, একটু শেষ করে। দ্বিগু, দ্বিগু, তাহলে দ্বি মানে 2, বুঝতে পেরেছ? আর গু এখানে গো শব্দের বিকৃত রূপ, অর্থাৎ দ্বি এটা হচ্ছে 2। গু শব্দটি মূলত এটা এভাবে লিখি, গরু থেকে এসছে। গরু গয় ওকার দিয়ে লিখলাম, হ্যাঁ, গরু, এই গরু থেকে এসছে। তাহলে এই দ্বিগু সমাসে মানে 2টি গরুর সমান নয়, 2টি গরুর মূল্যের সমান। তাহলে কি বোঝাচ্ছে? পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, যোগ পরপদ বিশেষ্য, এবং সমস্ত পদটিও যদি বিশেষ্য বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের পূর্বপদ বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য,
এবং সমস্ত পদটিও কি বোঝাবে? অবশ্যই বিশেষ্য বোঝাবে। এটা খেয়াল করবে, যখন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী, তখন কিন্তু অনেকটা কাছাকাছি। কিন্তু এখানে এটা সমস্ত পদটি হবে বিশেষ্য আর সংখ্যাবাচক বহুব্রীতে হবে বিশেষণ। একটু উদাহরণ তোমরা লক্ষ্য করো, সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি দেখাই। চৌরাস্তা, তাহলে এখানে চার, রাস্তা বিশেষ্য পদ, চৌরাস্তার সমাহার। মানে এখানে 4 রাস্তার সমাহার। তো এইটা কিন্তু খেয়াল করতে হবে যে দ্বিগু সমাস সমষ্টিবোধক অর্থে সংখ্যাবাচক শব্দ বসবে চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। তাহলে কি হলো? পূর্ব পদটি সংখ্যাবাচক বিশেষণ, পরপদটি বিশেষ্য, এবং সমস্ত পদটিও যদি বিশেষ্য হয় এবং ব্যাস বাক্যে সমষ্টিবোধক অর্থে সমাহার বসে, তাহলেই তাকে আমরা বলবো দ্বিগু সমাস। চৌরাস্তা, ত্রিমোহনা, পঞ্চবটী, পশুরী, নবরত্ন, অনেক উদাহরণ আছে। এটা খুবই সহজ। এটা আরও সহজ এই জন্যে যে দ্বিগু সমাসের কোনো প্রকারভেদ নেই, সবই দ্বিগু। দুটো সমাসের কথা তোমরা লক্ষ্য করবে, দ্বিগু এবং অব্যয়ীভাব সমাস, এই দুটোর কোনো প্রকারভেদ লিখতে হয় না। দ্বিগু সবই দ্বিগু, অব্যয়ীভাব সবই অব্যয়ীভাব। আমরা আজ সমাসের দ্বন্দ্ব এবং দ্বিগু এই দুটো বিষয় আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে চেষ্টা করব বাকি সমাসগুলো আলোচনা করার। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। ঘরের যারা মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, পরিবারের সদস্য, তাদের দিকে সবাই খেয়াল করবে, সেই সঙ্গে লেখাপড়া করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।